যারা খুঁজেছে তারা আমাকে বিদেশে ধরে ফেলেছে। আমি কিন্তু বিদেশে থেকে 2টা টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছি। আপনি ঠিক মতন খুঁজেন নাই, তাই জন্য আপনি পান নাই। আপনি কিন্তু আমাকে একটা মেসেজ দিয়ে মেসেজটা আবার ডিলিটও করে দিয়েছেন। সেটা কেন করছেন আমি জানি না। এখন কথাটা হচ্ছে, পাথর ইজারা দেওয়া আর বালু ইজারা দেওয়া হচ্ছে একটা খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কাজ, একটা ভূমি মন্ত্রণালয়ের কাজ। এই দুটোই আসলে ডিসির মাধ্যমে তারা করে থাকেন। যখন আমরা পরিবেশ আন্দোলন করছিলাম তখন 2011 সালে আমরা একটা রায় পাই যে পিয়াইন এবং ডাউকি, যেটাকে আমরা জাফলং হিসাবে চিনি, ওইখানে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করা হোক। ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করলে সেখানে আর অর্থনৈতিক কর্মকাণ্ড করা যায় না। সেই 2011 সালের আদেশ যখন আমি টেবিলের ওই পারে ছিলাম, ওইটা ক্রমাগত চেষ্টা করে 2016 সালে আমরা সরকারের মন্ত্রণালয়ে আনতে পেরেছিলাম। তখনও লড়াইটা সহজ ছিল না। তারপরে 2019 সালে এটাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করা হলো। তারপরে ওইখানে একজন ডিসি মহোদয় ছিলেন, তার সাথে আমরা কাজ করেছি, নিবিড়ভাবে কাজ করেছি, এবং আমরা দেখিয়েছি যে ওখানে পরিবেশ বান্ধব পর্যটন করলে যত শ্রমিক আছে সব ওখানে অ্যাবজর্বড হয়ে যাবে এবং আমাদের ওই পুরো পাথরকুয়ারিটাও রক্ষা পাবে। এইটার প্রেক্ষিতে 2020 থেকে 2024 অবধি কিন্তু পাথর তোলাটা বন্ধ ছিল শুধুমাত্র পিয়াইন এবং ডাউকিতে। এখন এইটার মামলাটার বাদীকে যদি জিজ্ঞেস করেন, মামলাটার বাদী এককভাবে আমিই ছিলাম। আর 2019 সালে যখন এটা নিষেধ করা হলো, সরকার বলল যে পরিবেশের কারণে আর উত্তোলন করা যাবে না। তো পরিবেশ কথাটা কেন এসেছিল? কারণ ওই কাজটা পিছন থেকে সরকার সাথে সামনে থেকে সবখানে আমি এঙ্গেজ হয়ে আমি এবং অন্যান্য পরিবেশবাদীরাও ছিল, আমরা এটা করেছিলাম। এখন যখন নতুন সরকার দায়িত্ব নিল তখন একটা যুক্তি তোলা হলো যে এগুলো থেকে তো পাথর চুরি হচ্ছেই, সুতরাং এটাকে আমরা লিজ দিই না কেন। তখন আমরা দুই উপদেষ্টা মিলে বললাম যে পাথর যদি চুরি হয় তাহলে যে চুরি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তার অর্থ তো এই না যে আবার সবগুলো আমরা লিজ দেওয়া শুরু করব। বিশেষ করে এগুলোর প্রতিবেশগত একটা সংবেদনশীলতা আছে এবং এগুলো খুবই সুন্দর দেখতে। এটা আমি সবসময় বলেছি যে আপনি যদি ভিয়েতনামে যান, ওখানে আমেরিকা থেকে ইউরোপ থেকে লোকে আসে ওদের এই নদী দেখতে। নিনবিন বলে একটা জায়গা আছে, সেখানে আপনারা ইউটিউব সার্চ দিলেই দেখবেন। আমরা আমাদের এই এলাকাটাকে পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করব। আমার একটা বিশেষ কষ্টের জায়গা কি জানেন, আমি আমার বাড়ি সিলেট হওয়ার কারণে আমি যে জাফলং দেখেছি, আপনারা তো সেই জাফলং দেখেনি নাই, হ্যাঁ, ওইটা আবার ফিরিয়ে আনা। তখন বাণিজ্য উপদেষ্টা মহোদয় একটা সভা করলেন। সেই সভাতে মন্ত্রণালয়গুলো থেকে যেরকম কথা তারা বলে যে না দিতেই হবে, সেগুলার আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হলাম এবং মোট 17টি পাথরকুয়ারিকে আমরা ইজারা দেওয়া যাবে না এই সিদ্ধান্ত নিতে সক্ষম হলাম। এবং এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আমি নিজে এই বছরের এপ্রিল মাসে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছি এবং সেখানে আমি দেখেছি যে আজকে যারা শ্রমিকের জন্য দুঃখ করতেছে, কেমন করে তারা ডিনামাইট দিয়ে বালু তুলে তুলে শ্রমিককে মেরেছে। যদি আমি ভুল না মানে এক্সাক্ট সংখ্যাটা আমার মনে নাই, শুধুমাত্র জাফলংয়েই বোমা মেশিন দিয়ে পাথর তুলে শ্রমিক মারা গেছে হচ্ছে বিটুইন 65 to 80। আমার এই মুহূর্তে মনে নেই, বাট এই কথাটা শেষ করে আমি আপনাদেরকে কপি দিয়ে দিতে পারবো সেই রিপোর্টের। তো আজকে যারা শ্রমিকের দুঃখে দুঃখ পাচ্ছে, যারা পাথর তোলে, তারা তখন কিন্তু শ্রমিকের পাশে দাঁড়ায় না। সেই ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সগুলো আমরাই তাদেরকে দিয়েছিলাম। ফলে সরকারি পর্যায়ে আমাদের কাজটা হচ্ছে নীতি প্রণয়ন করা। আমরা কিন্তু নীতিটা ঠিকই প্রণয়ন করেছি যে 17টাতে পাথর উত্তোলন করা যাবে না। এখন পাথর আদৌ উত্তোলন হচ্ছে কিনা এটা দেখবে কিন্তু মাঠ পর্যায়ের প্রশাসন। আর মাঠ পর্যায়ের প্রশাসন কি, যেহেতু আমি পরিবেশ নিয়ে কাজ করেছি, আমাকে কিন্তু প্রায় সময় অনেকেই পাঠায় এখানে। যেটা আমি এসে পেয়েছি সেটা হচ্ছে চীনের সাথেই সরকারের একটা এমওইউ ছিল। আগের সরকারের চীনের সাথেই বাংলাদেশের সকল নদ নদী বিষয়ে একটা মাস্টার প্ল্যান করার চুক্তি ছিল এবং সেখানেরই একটা অনুষঙ্গ ছিল তিস্তার উপরে একটা মাস্টার প্ল্যান। এবং এই যে মাস্টার প্ল্যানটা, এই মাস্টার প্ল্যানটা আগের সরকারের আমলেই অনুমোদিত একটা মাস্টার প্ল্যান। এই সরকার এসে শুধুমাত্র ওই মাস্টার প্ল্যানের ভিত্তিতে যে প্রকল্পটা, সেই প্রকল্পটা তিস্তা পাড়ের মানুষের মতামত প্রতিফলন ঘটায় কিনা, পরিবেশ নিয়ে যারা কাজ করেন তাদের মতামতের প্রতিফলন ঘটায় কিনা সেটা দেখেছি। সেজন্য আমরা মাঠ পর্যায়ে 5টা পাবলিক কনসালটেশন করেছি, করে আমাদের কিছু প্রস্তাবনা ছিল, কিছু সংশোধন ছিল, সেটা আমরা চায়না সরকারকে দিয়েছি। চায়না সরকার এখন ওই যে আমাদের সাজেশনগুলো এগুলো বিবেচনা করছে, বা মোটামুটিভাবে 3টা দাগে আমরা এক হয়েছি।
যে এই প্রকল্পের উদ্দেশ্য হবে নদী ভাঙন রোধ করা, কমিয়ে আনা। এই প্রকল্পের উদ্দেশ্য হবে বন্যার প্রকোপের থেকে মানুষকে সুরক্ষা দেওয়া। এই প্রকল্পের আরেকটা উদ্দেশ্য হবে সেচের সময় যখন আমাদের পানির প্রয়োজন হয় শুষ্ক মৌসুমে, সে সময় যেন নদীটা যথেষ্ট পরিমাণ পানি ধরে রাখতে পারে সেটার ব্যবস্থা করা। আমি এসে ফাইলে ভারত সরকারের সাথে কেবলমাত্র একটা রাজনৈতিক কথা যে ভারত এটা এসে দেখতে পারে এরকম কথা ছাড়া আর কোনো কথা পাইনি, বরং পরিকল্পনাটা সেটা চুক্তিটা সবকটাই আগের সরকারের সময় চায়না সরকারের সাথেই হয়েছিল। আমাদের প্রস্তাবিত তারিখ হচ্ছে জানুয়ারি 1, 2026। এখন এই পুরো প্রক্রিয়াটা কতটা সময় নেয় তার উপর সবকিছু নির্ভর করবে। আমরা 10 বছরের কথা বলেছি, প্রথম 5 বছর, তারপর সেটার মূল্যায়ন করে আবার পরের 5 বছর। আর এই 5 বছরের মধ্যেও 3 বছরের মাথায় আমরা একটা মিড টার্ম পর্যালোচনার কথা বলেছি। এটা এখন কিছু বলা যাবে না, না টাকা পয়সা নেগোসিয়েশন না হওয়া পর্যন্ত এটা বলা যাবে না। যখন আপনি রাজনীতি করেন, রাজনীতির মাঠে আপনার তো প্রতিপক্ষ থাকে। আপনার প্রতিপক্ষ আপনাকে কি নামে ডাকলো সেটাই কি আপনার আসল নাম হয়ে যায়? এনসিপির নাম এনসিপি, এটাকে কিংস পার্টি হিসেবে কে স্বীকৃতি দিচ্ছে? তার রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হয়তো কিংস পার্টি ডাকছে, কিন্তু আমাদের এখানে আমরা যারা উপদেষ্টা পরিষদে আছি তাদের সাথে এই পার্টির আসলে কোনো রকমেরই কোনো সম্পর্ক নেই। কখনো কখনো আমরা শুনি যে আমরা বড় রাজনৈতিক একটা দলের কথা শুনেই সব করে ফেলতেছি, আবার শুনি আমরা কিংস পার্টির কথা শুনেই সব করে ফেলতেছি, আবার শুনি আমরা ইসলামী পার্টির কথা শুনেই সব কিছু করে ফেলতেছি। যে যার রাজনৈতিক অবস্থান থেকেই কথা বলে, কিন্তু সরকার সরকারের মতন আলাপ আলোচনা করেই সিদ্ধান্তগুলো নেয়। এটা এখন অবাধ বাক স্বাধীনতার সময় আছি তো আমরা, যার যেরকম মন চায় সে সেরকম বলছে। তার রাজনৈতিক অবস্থানে কোনো একটা কিছু সুটেবল হলে সে একরকম বলছে, সুটেবল না হলে সে আরেক রকম বলছে। এটা তো আমাদের পক্ষ থেকে ব্যাখ্যা আসার কোনো প্রয়োজন নাই। রাজনৈতিক দলগুলো তাদের কথা বলবে, তাদের মতামত দেবে, তাদের পারসেপশন দেবে। এটা তো সরকারের সব কিছুতে মতামত দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই সরকারের সময়টা খুব সীমিত, এই সীমিত সময়ের মধ্যে আমরা কোন কোন জায়গায় সংস্কার করছি একেবারে ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা করছি, এবং সেটা সংস্কার যে আমরা করে ফেলছি তা না, একদম রাজনৈতিক ঐক্যমত নিয়ে রাজনৈতিক ব্যাপারগুলোতে সংস্কার হচ্ছে। অরাজনৈতিক ব্যাপারগুলোতে এভরিডে কাজে ডেভেলপমেন্টে যে মন্ত্রণালয় সংস্কারগুলো করছে সেগুলো সবই ট্রান্সপারেন্ট। কোনো রাজনৈতিক ব্যাখ্যার মধ্যে সরকার ঢুকতেও চাচ্ছে না, এটা সরকারের কাজও না। আমার একটা নির্বাচনের দাবি উঠছে আর কি, মানে একটা দলও করেছে, এবং এই সরকারের অবস্থান কি আসলে? সরকার তো যে নির্বাচনের কথা বলেছে সেটা এখন যে নির্বাচন ব্যবস্থা আছে, এখন যে নির্বাচনের আকাঙ্ক্ষা সেটা নিয়েই বলছে। সব রাজনৈতিক দল কোনো সময় যদি এক হয়ে যায় সেই সময় কি হবে সেটা যদির কথা আমরা যদি পর্যন্তই রাখি, এটা আমাদের এটা নিয়ে আলোচনা করার সুযোগ নেই। দেওয়ার জন্য আমি এবং ফজল ভাই আমরা দুইজনেই ফিল্ডে গেলাম, আমি এবং খনিজ সম্পদ উপদেষ্টা। যখন আমরা ফেরত আসলাম তখন আমাদের গাড়ি ধরে যে অশ্লীল বিক্ষোভ প্রদর্শন করলো এবং পরবর্তীতে সেই বিক্ষোভের জের ধরে একটা রাজনৈতিক দল তার নেতাদেরকে বহিষ্কার এবং সাসপেন্ডও করলো, সেই সময় যদি প্রতিবাদটা খুব জোরালো হতো না তাইলে কিন্তু আজকে পরিস্থিতি ভিন্ন হতো। যাই হোক, বেটার লেট দ্যান নেভার। আমি জনগণকে ধন্যবাদ জানাই যে তারা এই লুটেরা গোষ্ঠীর বিরুদ্ধে যে তীব্র প্রতিবাদটা করেছে, যার ফলে আজকে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে। আর ভবিষ্যতে পাথর লুটবার আগে দুইবার চিন্তা করবে, কারণ আমিও তো সবসময় এখানে থাকবো না। এখানে একটা কথা বলি, পাথর কতটুকুন তুললো, লুট হলো, নিয়ে গেল, এটা ভাই আমার মন্ত্রণালয়ের দেখার কথা না। কিন্তু যেহেতু আমি একজন পরিবেশ কর্মী প্লাস আমি সরকারে আছি, আমি বলবো না যেটা অন্য মন্ত্রণালয়, আমি দায়িত্ব নেব, কিন্তু পাথর লুট হয়ে যাওয়ার দায়টা আমাকে দিয়ে না, কারণ আমি ওই কাজটা করেছি। এবং এখন দেখা যাচ্ছে তারা মামলা করছে, কিন্তু সেখানে আদৌ যারা দোষী তারা কতটুকুন তালিকাভুক্ত সেটা আমাদেরকে দেখতে হবে। একটা কথা একটু বলতে হবে, সেটা হলো যখন আমরা ওইখানে দুই উপদেষ্টা গেলাম, আমরা আক্রান্ত হলাম, তারপরে আমরা চলে আসলাম, তারপরে কিন্তু 3 দিন ব্যাপী ব্যাপক অভিযান হলো, সব স্টোন ক্রাশার মেশিনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হলো। কিন্তু তার 4-5 দিন পরেই সকল রাজনৈতিক দল এক হয়ে কি করলো, একদম রীতিমতন প্রেশার ক্রিয়েট করা হলো এবং তারা ওইখানে ঘোষণা দিলেন যে তারা পাথর তুলতে দিতে হবে। এবং পরিবহন মালিকেরা তারাও বললেন তারা ধর্মঘট করবেন। এই ধর্মঘট কিন্তু তাদের নতুন না, যখন 2020 সালে পাথর তোলা বন্ধ করে দেয়া হলো সে সময় করোনার মধ্যে তারা দুইবার পরিবহন ধর্মঘট করেছেন।
তারা যদি সত্যিকার অর্থেই জনস্বার্থে জনগণের জন্য বিন্দু মাত্র মায়া থাকতো, তাহলে করোনার সময় ওই রকম ক্রাইসিস মোমেন্টে কেউ নিজের ব্যবসায়িক স্বার্থের জন্য ধর্মঘট ডাকতে পারে? কিন্তু সেই সময় আমরাও সোচ্চার ছিলাম, প্রশাসনও আমাদের সাথে, প্রশাসনকে আনতে পেরেছিলাম। এইবার হলো কি, সর্বদলীয় যে ঐক্যের কথাটা আমি বলেছিলাম, সেই সর্বদলীয় ঐক্যের কারণে প্রশাসন নিশ্চয়ই যোগসাজস্য ছিল, তো এখন তারা বের করতে পারে কেমন করে যে পাথরগুলো কোথায়। আবার নীরবতাও ছিল, তারা হয়তো অতটা ঝুঁকি নিতে পারছিলেন না। আমরা একটা স্লোগান দিই প্রায়, যে পিপলস পাওয়ার। তো আজকে পিপলস পাওয়ার হ্যাজ শোন যে লুটেরা চক্রের বিরুদ্ধে যখন মানুষ দাঁড়িয়ে যায়, তখন যতই রাজনৈতিক শক্তি ওটাকে সাপোর্ট করুক না কেন, মানুষের শক্তিটাই আসলে জয়ী হয়ে আসবে। আছি দায়িত্বে আছে কেন? শোনেন, আপনাকে এটা বুঝতে হবে যে উপদেষ্টারা কোন পর্যন্ত যেতে পারে। একটা সভায় কোন বক্তব্যগুলো যাবে আমরা সেই পর্যন্ত কথা বলতে পারি, কিন্তু কোন প্লেট গ্লাসে খাওয়া দিবে আমরা সেই কথাটা বলি না, এটা আমাদের বলার কথা না। হ্যাঁ, মাইক্রো ম্যানেজমেন্ট আমাদের করার কথা না। কিন্তু আমরা পাথর লুটপাট যাতে বন্ধ হয় সেজন্যই তো ফিল্ডে গিয়েছিলাম। ফিল্ডে যাওয়ার একমাত্র কারণ ছিল যে যারা লুটপাট করে তাদেরকে একটা বার্তা দেওয়া যে আমরা এটা করেছি। আপনি আমাকে বলেন তো, আপনি গত 10-20 বছরে পাথর লুটের বিরুদ্ধে কোন মন্ত্রীকে স্পটে যেতে দেখেছেন? একটা উদাহরণ আমাকে দেন। আচ্ছা, কোন মন্ত্রীদেরকে আক্রান্ত হতে দেখেছেন? একটা উদাহরণ আমাকে দেন। তার মানে এইখানে যে ঐক্যটা গড়ে উঠেছে, এই ঐক্যটার বিপরীতে প্রশাসন হয় যোগসাজশ করেছে, নতুবা নীরব থেকেছে, বা দুটোই করেছে। এবং সেজন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নিব কিনা দ্রুতই দেখতে পাবেন। জি জি, এটা আদৌ কোনো বার্তা দেয় কিনা আমি জানি না। আমিও আপনার মতন শুনেছি এবং পত্রিকায় পড়েছি, কিন্তু যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না, আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি। কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে না। জি না, সরকারের কোন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, এটা সব মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় তো সিদ্ধান্ত নেবে না যে কোন মন্ত্রীর ঘরে কোন ছবি থাকবে। তো এটা আমি বলতে পারবো না। আর কোনো লিখিত কোনো কাগজ যদি মানে সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হইলে ওটা তখন লিখিত থাকতো। তো এটা হয়তো কোনো, যেটা আমি আপনার মতন পত্রিকায় পড়েছি না বলতে পারছি না, বাট এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই, সেটা একটা কমন সেন্সের ব্যাপার। না না, ঠিক আছে, প্রশ্নের উত্তর দিলাম তো আমি। জি, তার মানে এই বিষয়ে সরকারের পর্যায়ে কোনো ধরনের আলোচনা নাই, মানে তার ছবি সরানো, রাষ্ট্রপতির ছবি সরে ফেলা? না, সরকার সকল উপদেষ্টা পরিষদ এরকম তো উপদেষ্টা পরিষদের বৈঠক তো হয়নি। আর আদৌ এরকম কোনো মৌখিক নির্দেশ দিয়েছে কিনা, আদৌ সরানো হচ্ছে কিনা, সেগুলো তো জানি না। আমিও আপনাদের মতন পড়েছি। তা যদি সিদ্ধান্ত হয়, সিদ্ধান্ত দেখে তাহলে আমি কথা বলবো। উপদেষ্টা পরিষদ আজকে দেখলাম পত্রিকাতে উপদেষ্টা পরিষদ মিটিং হয় বৃহস্পতিবার। আমি কিন্তু উপদেষ্টা পরিষদ জানে না এই কথা বলিনি। আমি বলছি উপদেষ্টা পরিষদের সভা তো হয়নি, সভায় যেহেতু এটা আলোচিত না, কাজেই যদি এরকম সরকারি পর্যায়ে সিদ্ধান্ত হয় তাহলে সবাই হয়তো আলোচিত হবে। আমি তো অ্যাজ আই সেড, আমিও তো কোনো মন্ত্রণালয়ের নাম দেখিনি পত্রিকাতে। আপনি কোনো মন্ত্রণালয়ের নাম তো দেখিনি তো, আমি সেটা আমি বলতে পারছি না। এইরকম আলোচনার কি শেষ আছে? আমরা তো কত আলোচনা শুনেছিলাম, জুনের মধ্যেও নির্বাচন হবে না, এটা এই মাসের মধ্যে নির্বাচন হবে। এখন রাজনৈতিক বিষয় তো, আমরা বাংলাদেশিরা প্রত্যেকেই রাজনৈতিক সচেতন, প্রত্যেকেরই সব ঘটনার একটা ব্যাখ্যা আছে, হয়তো এত কোনো ব্যাখ্যাই নেই এটার পিছনে, কিন্তু এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নেই, এটা একেবারেই স্পষ্ট। একটা ছবির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি মাত্র গত রাতে দেশে ফিরেছি তো, তারপর আজকে সকালে একনেক মিটিং করলাম, ফলে এটা ওয়াজ নট অ্যান ইস্যু অবভিয়াসলি ইন দ্য একনেক মিটিং। সো দেখা যাক উপদেষ্টা পরিষদে যদি আসে, যদি কোনো আলোচনা হয় তখন জানাবো। নির্বাচন নিয়ে মানে অনেক কথা হচ্ছে, আপনি বলছিলেন যে এনসিপি একজন নেতা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, বিএনপি চাচ্ছে যথাযথ নির্বাচন হোক। আসলে নির্বাচন পিছিয়ে যাবে কিনা, আপনারা সরকার কি প্ল্যান নিয়ে এগোচ্ছেন? সরকারের প্ল্যান তো সরকার প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন।
এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, তাদের নিজস্ব রাজনীতি আছে। এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে, এটাই হচ্ছে সরকারের অবস্থান। আপনার এখন পদ্ধতিটা ঠিক হয়নি, কেউ বলছে পিআরএ যাবে, কেউ আসনে যাচ্ছে, এই একটা অসমত। সেইগুলো হচ্ছে ঐক্যমত কমিশন এগুলো নিয়ে ডিল করছে। এখনো পর্যন্ত নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ঐক্যমত কমিশন যদি যে সিদ্ধান্ত দেবে, ধরুন যে পিআর বা আসন ভিত্তিক, সেটা যদি সরকার যদি না মানে, আর সরকার সেই অনুযায়ী কাজ করবে কিনা? না, ঐক্যমত কমিশন তো বলেনি যে তার সিদ্ধান্ত সবাইকে মানতে হবে, সেটা দেখিয়ে দিচ্ছে যে কোন কোন সিদ্ধান্ত ঐক্যমত হচ্ছে, কোন কোন সিদ্ধান্তে ধরেন 1/3 রাজনৈতিক দল একদিকে, 2/3 একদিকে, বা 2/3 একদিকে, 1/3 আরেকদিকে, এরকম তো বলা হচ্ছে। ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত যেখানে ঐক্যমত নাই সেখানে এর মধ্যে আবার ঐক্যমত হয়ে যাবে কিনা সেগুলো তো আমরা বলতে পারি না। কারণ তাদের সিদ্ধান্ত সরকার সেই অনুযায়ী, ধরুন যে ঐক্যমতের সিদ্ধান্তের কমিশন সিদ্ধান্ত দিল যে এইভাবে হবে, সরকার কি সেটা ইমপ্লিমেন্ট করবে না আবারও? সরকার না এই যদি এগুলা নিয়ে চিন্তা করতেছে না, সরকার একটা সিদ্ধান্ত দিয়েছে চিন্তা করে, একদম সবার সাথে কথা বলে, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছে, উপদেষ্টা পরিষদে কথা হয়েছে। সরকার আগে থেকেই বলে দিয়েছিল যে আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেব, সেই মোতাবেক সরকার ফেব্রুয়ারি বলেছে, এটা ফেব্রুয়ারিতে। তারপরে যার যার রাজনৈতিক অবস্থান থেকে শেষে কথা বলছে। প্রধান উপদেষ্টা যখন একদম বলে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এটা প্রধান, সেক্ষেত্রে এই দলের এনসিপি তো নতুন দল এবং এটা নিয়ে একটু কথাও আছে,